যেই রাজনৈতিক দলগুলোতে তার নারীদের প্রতিনিধিত্বই নাই, সেই রাজনৈতিক দলগুলো কাকে প্রার্থী দেবে? তারা কিন্তু বলেছে যে প্রত্যেকটা দলের জন্য যেন 25% নারী প্রতিনিধি নির্দিষ্ট করা থাকে। সেটার সাথে সেটাকে আমরা 100% অফিসিয়াল পজিশন থেকেই ওয়েলকাম করেছি। যে ইসলামীকরণ দেখছেন সেখানে নারী নেতৃত্ব কেন নাই, সেটা তো একটা বিশাল মানে পার্সপেক্টিভ আছে। শুধু আমি একটু সংক্ষেপে বলি যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী কোনোদিন প্রথমত নারীদের ক্ষমতায়ন চায় নাই, যে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধর্মভিত্তিক দলের কোনো পার্টিসিপেশন থাকা উচিত না। আমরা 100টা সিটের পক্ষে। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড পাওয়ার আগে পর্যন্ত অবশ্যই নারীদেরকে কিভাবে সামনে আনা যায়, নেতৃত্ব তৈরি করা যায় ভবিষ্যতের জন্য, নারীদেরকে কিভাবে সত্যিকার অর্থে এম্পাওয়ার করা যায়, সেটার জন্যই কাজ চালিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তাদের কোনো নারী নেতৃত্বই নাই। হ্যাঁ, আপনি যে বলছেন 100 আসনে রাজনৈতিক দলগুলো সিট নির্ধারণ করে, ওরা তো প্রার্থী পাবে না, তার দলে তো নারী নেতৃত্ব নেই। তো যে সমস্ত রাজনৈতিক একটা মিনিট আমরা একটু প্রীতিকে নিয়ে নেই, যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রীতি আপনি কি আছেন? ওকে, আমার যে প্রশ্নটি, একটু 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 প্রীতি আপনি একটু থাকুন, আপনার কাছে আসছি। আমি ডক্টর ইমাকে প্রশ্নটা করেছিলাম, বাংলাদেশে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোতে নারী নেতৃত্বই নাই। এখন আপনি 100 সিট নির্দিষ্ট করে দিলেন, এরা তো খুঁজে পাবে না কাকে প্রার্থী দেবে। তো সেই রাজনৈতিক দলগুলোতে আগে আপনি নারী নেতৃত্ব তৈরি করুন, তারপর আপনি 100 আসন চান। তো যেই রাজনৈতিক দলগুলোতে তার নারীদের প্রতিনিধিত্বই নাই, আপনি তো সেই রাজনৈতিক দলগুলো কাকে প্রার্থী দেবে? এটা ভালো প্রশ্ন, এবং এখানে আপনি উত্তরও অলরেডি দিয়ে দিয়েছেন কয়েকটা। যখন 50টা সংরক্ষিত আসন থাকে, সেখানে তারা এতদিন কিভাবে আর কি নারীদেরকে কিভাবে ওই জায়গাতে প্লেস করতো, একটু যদি বলেন। কিভাবে প্লেস করতো? মানে সেখানে তাদের প্রতিনিধি কিভাবে বসাতো? কারণ ওই 50টা আসন তো নারীদের জন্য সংরক্ষিত। এখন যদি আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা দিয়ে সংখ্যাটা তো 50 থেকে 100-তে বাড়লো। তারা মনোনয়ন করছে, তারা সেখানে নারী এখন প্রার্থী, তারা তো মনোনয়ন করে নমিনেশন দিয়ে, এটা তো নির্বাচন হচ্ছে না, এটা চুজ করা হচ্ছে, তাই না? মানে সে চুজ, যে কাজটা করছে এক্স্যাক্টলি, সে চুজ করে, মানে তারা নিজেরা চুজ করে যদি একটা ফিমেলকে, এটি তো পরিবর্তন চাইছে সবাই, এই পরিবর্তন তো সবাই চাইছে, কিন্তু আপনি যে চুজ করছেন, এই যে পিক করছেন, হঠাৎ করে নির্বাচনে জয়লাভের পর আপনার ভোটের ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে আপনি নারী নেতৃত্ব পছন্দ করছেন, সেটি না করে আপনি কেন আপনার নিজের দলে আগে নারীদেরকে এম্পাওয়ার করছেন না? আমি যে কথা বলছি, ইসলামিক দলগুলো তো তার নারী নেতৃত্বই নাই, আপনি চুজ করছেন কোথা থেকে? আপনাকে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আপনার দলে আছে, এনসিপিতে আছে, এখন আপনি এনসিপির প্রতিনিধিত্ব করছেন। আমি জামায়াত ইসলামীর কোন নেত্রীর নাম তো জানি না, কাকে আমি শোতে নিয়ে আসবো? আমি হেফাজতে ইসলামের কোন নারী নেতৃত্ব জানি না, কাকে আমি শোতে নিয়ে আসবো? এটা তো 100% একমত। এখন যেই দলই হোক, তাদের উপর একটা চাপ প্রয়োগ করে দিলেন। আপনি তাদেরকে সেই চাপটি কেন দিচ্ছেন না? আপনারা সেই সংস্কার কেন চাচ্ছেন না? ইসলামিক রাজনৈতিক দলগুলোর নারী নেতৃত্ব তৈরি করা, নেতৃত্ব আগে তৈরি করেন, তারপরে না আপনি আসনে যাবেন। আচ্ছা, তো যেটা আপনি বললেন ভাই, সংস্কারের কোনো প্রস্তাবনা দিচ্ছেন না। না, সেই সংস্কারের ব্যাপারে কিন্তু আমরা অলরেডি একমত হয়েছি। আপনারা যদি দেখেন, নাগরিক কোয়ালিশনের যে 7+2 যে প্রস্তাবনাটা ছিল, এবং নির্বাচন কমিশন থেকেও যে প্রস্তাবনাটা এসেছে, তারা কিন্তু বলেছে যে প্রত্যেকটা দলের জন্য যেন 25% নারী প্রতিনিধি নির্দিষ্ট করা থাকে। সেটার সাথে সেটাকে আমরা 100% অফিসিয়াল পজিশন থেকেই ওয়েলকাম করেছি। তো এই জিনিসটা যদি আমাদেরকে বলেন যে চাপ প্রয়োগ করছি না, এই কথাটা একটু আর কি মিসনমারের মতো হয়ে যাবে। যেখানে আমরা জামাতে ইসলামীর একজন নায়েবে আমির নারী দেখতে চাই, নাই তো? জি, সেটা যদি এখন আমাকে, যখন আপনার সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার সাথে সংস্কার কমিশনের বৈঠক হয় 1 দফা 2 দফা 3 দফায়, আমি তো দেখি নাই কোন জামাত ইসলামের কোন নারী নেত্রী গিয়ে
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন, আপনাদের তো গেছে ব্রিটিশ হাই কমিশনের সাথে আমরা দেখলাম। আপনার আগ্রহের সাথে আমার কোনো বিরোধ নেই, আমি এটা চাইতে একদমই দ্বিধাবোধ করব না। তবে এখন যদি আপনি আমাকে বলেন যে বিএনপির নেতা হিসাবে তারেক রহমানের বদলে হচ্ছে জোবায়দা ম্যামকে বা অন্য এরকম ধরেন যে কথার কথা বললেন যে আচ্ছা এই যে চুপ্পু সাহেব উনি আর হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি থাকবেন না, উনি এখন বিএনপির লিডার হয়ে যাবেন, আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন কেন করছেন না, এটার উত্তর দেওয়া কি আমার কাছে সম্ভব, কিংবা এই প্রশ্নটা কি আমার কাছে করা সমীচীন না? এটার উত্তর কে দিতে পারবে? এটার উত্তর দিতে পারবে বিএনপি, এটার উত্তর দিতে পারবে চুপ্পু সাহেব। আমরা যেটা করতে পারি যে আমরা এই জিনিসটাকে অবশ্যই ওয়েলকাম জানাই যে প্রত্যেকটা দল থেকে 25% নারী রিপ্রেজেন্টেশন আমরা চাই ইলেকশনে। এটার সাথে এনসিপির কোনো দ্বিমত নেই, আমরা এই জিনিসটাকে অ্যাবসলিউটলি ওয়েলকাম করি। অনেক ধন্যবাদ। প্রীতি, আমরা অনুষ্ঠান শেষ করব, আপনার বিশ্লেষণ এই প্রসঙ্গে। আমার বিশ্লেষণ হচ্ছে, আমি রাজনীতিতে আসলে ধর্মীয় সম্পৃক্ততা সেটা নিয়ে আমার ব্যক্তিগত বিরোধ আছে, কারণ আমি মনে করি না বাংলাদেশ কোনো একটা ধর্মের মানুষের দেশ। আমি মনে করি এটা দল মত নির্বিশেষে সব মানুষের দেশ। সেখানে যাদেরকে অধিকার দেয়া হয় নাই বাংলাদেশের আইনে, বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, ধরেন LGBTQ+ এর পক্ষে যে সমস্ত মানুষরা আছেন তারাও সেটার অন্তর্ভুক্ত। সুতরাং রাজনীতিতে ইসলামিক রাজনীতি, আপনারা বাংলাদেশের রাজনীতিতে যে ইসলামীকরণ দেখছেন সেখানে নারী নেতৃত্ব কেন নাই, সেটার তো একটা বিশাল মানে পার্সপেক্টিভ আছে। শুধু আমি একটু সংক্ষেপে বলি যে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী কোনোদিন প্রথমত নারীদের ক্ষমতায়ন চায় নাই, শুধুমাত্র জামাতে ইসলামী না, বাংলাদেশের কোনো ইসলামিক দলই সেটা চায় নাই। আমাদের কোট আনকোট হেফাজতে শফি মৌলানা শফি উনি কি বলেছিলেন নারীদের সম্পর্কে সেটা আমাদের মনে আছে। আমাদের যে কাউমি জননী ছিলেন শেখ হাসিনা, উনি আসলে কিভাবে ট্রিটেড হয়েছিলেন, কেমন করে উনি একটা সখ্যতা মেনটেন করেছিলেন, সেগুলো আমরা সবকিছু জানি। শুধু আমি একটা কথা বলবো যে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধর্মভিত্তিক দলের কোনো পার্টিসিপেশন থাকা উচিত না। বাংলাদেশের কনস্টিটিউশন সেটার সাথে ক্ল্যাশ করে, কেননা বাংলাদেশ সবার জন্য গঠিত হয়েছিল, বাংলাদেশ গঠিত হয়েছিল জাতীয়তাবাদের ভিত্তিতে, বাংলাদেশ কোনো ধর্মের ভিত্তিতে গঠিত হয় নাই। বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান ছিল, একই ধর্মের দুই ভাই ছিল, তাহলে তাদেরকে কেন একটা 71 সালের এরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হলো? কেননা আমাদের কালচারের তফাৎ, আমাদের কালচারাল ডিসক্রিমিনেশন, আমাদের নানান ধরনের অর্থনৈতিক ডিসক্রিমিনেশন, রাজনৈতিক ডিসক্রিমিনেশন আমাদের সাথে চলছিল, সেই কারণে আমরা একটা নতুন দেশ পেলাম। এখন সেই দেশে বসে যারা রাজনীতি করছেন তারা সেই দেশে রাজনীতি না করে জামাতের মৌলানা গোলাম আজম, যিনি মারা গেছেন 71 সালের যুদ্ধাপরাধী হিসেবে, উনি কোট আনকোট বলে গেছেন যে জামাতের হেডকোয়ার্টার হচ্ছে লাহোরে। তো লাহোরে যাদের হেডকোয়ার্টার, যারা ওই ধরনের ইসলামিক রেডিকাল ইসলামিক চর্চা করেন, রেডিকাল ইসলামিক রাজনীতির চর্চা করেন, তারা কিভাবে নারী নেতৃত্ব নিয়ে আসবেন বা তারা আসলে কি করবেন সেটা সম্পর্কে আমরা কিছু জানি না। এই যে 100 নারী আসন, সেটার সাথে আমি সম্পূর্ণভাবে অপোজ করছি, কেননা আমি মনে করি না এইভাবে টোকেনিজম করার অধিকার কোনো সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক কমিশনের থাকা উচিত। অনেক ধন্যবাদ। ইমা, আপনি কোনো কিছু যোগ করতে চান কিনা? সমাপনী বক্তব্য 30 সেকেন্ড, আমরা অনুষ্ঠান শেষ করব। আমি আবারও যে জিনিসটা বলতে চাই, নারীদের ক্ষমতায়ন নির্বাচনের মাধ্যমেই হওয়া উচিত। আমরা 100টা সিটের পক্ষে। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড পাওয়ার আগে পর্যন্ত অবশ্যই নারীদেরকে কিভাবে সামনে আনা যায়, নেতৃত্ব তৈরি করা যায় ভবিষ্যতের জন্য, নারীদেরকে কিভাবে সত্যিকার অর্থে এম্পাওয়ার করা যায়, সেটার জন্যই কাজ চালিয়ে যাব। ধন্যবাদ।